4 মাসের বেশি সময় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছিল গত 28 ফেব্রুয়ারি। আর তার অবিকৃত দেহ সমাহিত হবে 9 জুলাই, মানে 132 দিন। কিভাবে তাদের সর্বোচ্চ ধর্মীয় নেতার মরদেহ সম্পূর্ণ অবকৃত, পচনমুক্ত এবং স্বাভাবিক রাখলেন ইরানিরা? এর আগে লেনিন এবং মাংসেতু এর মরদেহ তাদের দেশের মিউজিয়ামে রাখা আছে, মানুষ তাকিয়ে দেখেন। কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সঙ্গে তাদের নির্বিঘ্ন মৃত্যুর কোনো তুলনায় চলে না। তুলনা চলে না কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন বা চীনের সঙ্গেও। ধর্মীয় রাষ্ট্র ইরানের তুলনা আরো অনেক কিছুই চলে না। ঘাড়ের উপর আমেরিকার দাদাগিরি এবং নিষেধাজ্ঞা নিয়ে বিজ্ঞানের এমন অপূর্ব অগ্রগতি দিয়ে সত্যি বিশ্বকে কি চমকে দিল ইরান। তা সে দেহ সংরক্ষণই হোক, বা কম খরচে স্বদেশী মিসাইল তৈরি হোক, বা তাদের পরমাণু গবেষণা। ইসলামের সাধারণ নিয়মের অনেকটা বাইরে গিয়ে 4 মাস পরে 3রা জুলাই থেকে শুরু হয়েছে তার সপ্তাহব্যাপী রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া। এটা কি শুধু একটি শেষকৃত্যের পদ্ধতি, নাকি পশ্চিমা বিশ্বকে ইরানের ক্ষমতা দেখানোর একটা কৌশল? আমেরিকাকে বার্তা দেওয়া যে ইরান তাদের নেতা খামেনির দেখানো পথেই চলবে। কিন্তু এই ঘটনা ঘটিয়ে ইরান বিশ্বকে প্রায় বাধ্য করেছে আরো কিছু বিষয় নিয়ে চর্চা করতে। সেটা হলো নিজস্ব বিজ্ঞান এবং প্রযুক্তি ক্ষমতা দেখানোর এক মনস্তাত্ত্বিক চাল। সেটা কি রকম? যুদ্ধ শুরু হয়েছিল একেবারে একতরফাভাবে। মাত্র 24 ঘন্টার মধ্যে ইরান হারায় তাদের সর্বোচ্চ নেতাকে। কিন্তু তৎক্ষণাৎ তারা কিভাবে এই মৃতদেহ সংরক্ষণের সিদ্ধান্ত নেয়? কতটা মানসিক শক্তি এবং নিজেদের বিজ্ঞানের উপর আস্থা থাকলে সর্বোচ্চ নেতার সম্মান রক্ষার দায় তারা ঠিক তখনই নিয়ে ফেলে। একেবারে বিজ্ঞানসম্মত ভাবে দেহ রক্ষা করতে গেলে আগে তো বিজ্ঞানের সাধনার উপর প্রভাব বিশ্বাস থাকা দরকার। তাছাড়া ইরানের রেভলিউশনারি গার্ডস কর্পস কিভাবে উদ্ধার করেছিল তাদের সম্মানীয় নেতার দেহ? কিভাবে, কোথায় করা হলো এই বিশাল কর্মকাণ্ড? কৌতূহল সত্যি অনেক। আমেরিকা ইসরায়েলের অতি আধুনিক রাডার নজর এড়িয়ে উদ্ধার পর্ব কি খুব সহজ ছিল? সেটাও তো ছিল যুদ্ধেরই একটা বড় অঙ্গ। আসলে পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান চিকিৎসা বিজ্ঞান এবং বায়োটেকনিক্যাল কতটা উন্নত তা সীমাগো জানালের বিভিন্ন দেশের বৈজ্ঞানিক এটা দেখলে স্পষ্ট হয়। মধ্যপ্রাচ্যে তারা যে গবেষণার শীর্ষে তা এখন স্বীকার করতে বাধ্য হচ্ছেন পশ্চিমা বিজ্ঞানীরা। আজকের এই এপিসোডে এই ঘটনাটি সামনে রেখে ইরানের বিজ্ঞান সাধনার একটি ঝলক আপনাদের সামনে আনার চেষ্টা করব, যার পরতে পরতে থাকবে চমকে দেওয়ার মতো অনেক অজানা তথ্য। আসসালামু আলাইকুম, সবাইকে সুস্বাগত আজকের এই বিশেষ বিশ্লেষণে। আমি মোহাম্মদ সাগর আহমেদ। ইরানের সর্বোচ্চ নেতার শেষকৃত্যের পরিকল্পনার পেছনে কূটনৈতিক চাল, রাজনৈতিক ব্যাখ্যা সবই আছে। তা চলছে বিশ্বজুড়ে। কিন্তু সবকিছু ছাপিয়ে উঠেছে ইরানের বিস্ময়কর কাণ্ড কারখানা। একে একে পয়েন্ট ধরে ধরে তা সাজিয়ে ফেলা যায়। স্পেনের একটি বিখ্যাত তথ্যভিত্তিক প্রতিষ্ঠানের নাম সিমাগো ল্যাব, আর বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক ডেটাবেসের নাম স্কোপাস। এর যৌথ উদ্যোগে তৈরি করে একটি আন্তর্জাতিক রেটিং বা র্যাঙ্কিং সিস্টেম। দুনিয়ার যত দামি দামি বৈজ্ঞানিক গবেষণা পত্রিকা আছে সেগুলো মানে কেমন, কোন দেশের বিজ্ঞানীরা সবচেয়ে বেশি এবং আন্তর্জাতিক মানের গবেষণা করেছেন, তার পুরো খতিয়ান এবং র্যাঙ্কিং তৈরি করে এই সিমাগো। এটা কোনো রাজনৈতিক দল বা কোনো দলের তৈরি করা ডেটা নয়, এটা বিশ্বজুড়ে বিজ্ঞানীদের কাছে সবচেয়ে গ্রহণযোগ্য একটা মাপকাঠি। এই সিমাগো ডেটাবেস চেক করলে দেখা যায় পুরো মধ্যপ্রাচ্য, ইঞ্জিনিয়ারিং, ন্যানো টেকনোলজি, স্টেম সেল এবং চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় ইরান বছরের পর বছর ধরে একচ্ছত্রভাবে 1 নম্বর বা শীর্ষস্থানে অবস্থান করছে। চমকে যাওয়ার মতোই তথ্য। এবার আসুন অন্য বিষয়গুলোতে। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হানাপায় সঙ্গে সঙ্গে মৃত্যু হয় আয়াতুল্লাহ আলী খামেনির। কিন্তু তৎক্ষণাৎ সেই মরদেহ শত্রুর নজর এড়িয়ে ছড়িয়ে আনা ছিল একটা মহাযুদ্ধ। তার নাটকীয় বিবরণ পরে আনব। তার আগে বরং জেনে নেই 4 মাস ধরে সেই মৃতদেহ অবিকৃত রাখার বিজ্ঞানটা কি, নাকি এটা পর্দার আড়ালে একটি ম্যাজিক যা ইতিহাসের পাতায় এখন জায়গা করে নিল। খামেনির এই মরদেহকে দীর্ঘ 4 মাস ধরে জীবন্ত মানুষের মতো অবিকৃত রাখতে কি করেছিলেন ইরান নেতারা? তথ্য বলছে তেহরানের মাটির গভীরে একটা অতি সুরক্ষিত বাংকারে মেডিকেল ফ্যাসিলিটিতে কাজ করেছেন ইরানের একদল ফরেন্সিক বিজ্ঞানী এবং চিকিৎসক। এর পেছনে রয়েছে আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দুটো প্রধান স্তম্ভ। এক, অ্যাডভান্সড কেমিক্যাল বাম্পিং। এর মানে মৃত্যুর ঠিক পরে পরেই খামেনির শরীর থেকে সমস্ত রক্ত এবং প্রাকৃতিক তরল বের করে নেওয়া হয়।
তার বদলে ধমনী এবং শিরা দিয়ে উচ্চ চাপে প্রবেশ করানো হয় এক বিশেষ ধরনের রাসায়নিক তরল। এতে কি থাকে? এতে থাকে ফর্মালডিহাইড এবং গ্লুটালাইট ফেনল এবং বিশেষ কিছু কালার প্রিজারভেটিভ। এই কেমিক্যাল গুলো শরীরে প্রোটিন কোষগুলোকে লক করে দেয়, ফলে ব্যাকটেরিয়া বা অন্য কোনো অণুজীব শরীরে পচনের কোনো সুযোগ পায় না। এর পরের ধাপটি আরো কৌতূহল উদ্দীপক, সেটা হলো হাইপার কোর ক্রায়োজেনিক ট্রেন। এই ক্রায়োজেনিক পদ্ধতিতে কেমিক্যাল দেওয়ার পর শরীরে যাতে শুকিয়ে কাঠের মতো বা কুঁচকে না যায়, তার জন্য একটা নির্দিষ্ট আর্দ্রতা এবং প্রায় -ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা বজায় রাখতে হয়। আর সব থেকে আশ্চর্যের বিষয়, আমেরিকার থার্মাল স্যাটেলাইটের প্রবাল নজরদারি এড়াতে এই হাইপার ফেলো স্টোরেজটি চালাতে হয়েছে সম্পূর্ণ মাটির নিচে এবং অত্যন্ত গোপনে সুরক্ষিত ভাবে। মৃতদেহ সংরক্ষণের প্রসঙ্গে উঠলেই আমাদের মনে পড়ে ছোটবেলায় পড়া মিশরের ইতিহাসের কথা, পিরামিড এবং মমির কথা। এখনো সেই প্রশ্নটাই উঠবে, মিশরের মমির সঙ্গে আধুনিক বিজ্ঞানের কোন যোগসূত্র আছে কি? থাকলে সেটা কোথায়? আসলে যোগসূত্রটা ধারণাগত, মানে মৃতর শরীরকে দীর্ঘদিন টিকিয়ে রাখার ধারণাটি এর যোগসূত্র। তাছাড়া এই দুটোর মধ্যে তফাৎ আকাশ আর পাতাল। প্রযুক্তিতে মমি এবং খামেনির শরীর সংরক্ষণ ব্যাপারটা আকাশ পাতাল তফাৎ। কেন? মিশরের মমিফিকেশন ছিল ডিহাইড্রেশন বা শুষ্ককরণ বা শুকনো করার একটা পদ্ধতি। সেখানে প্রাচীন মিশরী ন্যাট্রন লবণ ব্যবহার করে মৃতদেহের ভেতরে সমস্ত জলীয় অংশ সম্পূর্ণ শুকিয়ে ফেলত, যার ফলে মমিগুলো কালো, শক্ত এবং শুকনো চামড়ায় পরিণত হতো। কিন্তু খামেনির ক্ষেত্রে যা করা হয়েছে তা একেবারেই ভিন্ন পদ্ধতি। একে বলা হয় আর্টেরিয়াল ইমবাম্পিং। এর উদ্দেশ্য শরীরকে শুকনো নয় বরং শরীরের স্বাভাবিক আর্দ্রতা এবং ত্বকের রং বজায় রেখে এমন ভাবে সংরক্ষণ করা যাতে মনে হয় মানুষই যেন ঘুমিয়ে আছে। অনেকে জিজ্ঞাসা করবেন, ইতিহাসে কি এমন ঘটনা আগে ঘটেছে? উত্তরটা আগেই দিয়েছি, হ্যাঁ ঘটেছে। ইসলামিক দেশগুলোতে এটা বিরল হলেও আধুনিক রাজনৈতিক ইতিহাসে দীর্ঘ সময় ধরে মরদেহকে অবিকৃত রাখার বেশ কিছু বিখ্যাত উদাহরণ রয়েছে। যেমন লেনিন মাস্কোরের স্কোয়ারের লেনিনের মরদেহ আজ 100 বছরেরও বেশি সময় ধরে অবিকৃত অবস্থায় রাখা আছে। রুশ বিজ্ঞানীরাই প্রথমে এই আধুনিক ব্যাম্বিং বিজ্ঞানকে রাজনৈতিক রূপ দিয়েছিলেন। পরে উদাহরণটা মাং সেতু এর মৃত্যুর পরে চীনের ক্রায়োজেনিক বিজ্ঞানীরা লেনিনের পদ্ধতি অনুসরণ করে তার দেহ বেজিং এ সংরক্ষণ করে রাখেন। এবং 3 নম্বর, আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি, ইরানের প্রথম সুপ্রিম লিডার। খামেনির মৃত্যুর পরে তার মরদেহ দাফনের আগে বেশ কিছুদিন সাময়িকভাবে বাম্বিং করে রাখা হয়েছিল, যাতে লক্ষ লক্ষ মানুষ সেই শ্রদ্ধা জানাতে পারে। 2026 সালে এসে খামেনির ক্ষেত্রে ইরান সেই প্রযুক্তিকে আরো আধুনিক স্তরে নিয়ে গেল। কিন্তু এত প্রযুক্তি উন্নতি এবং বিজ্ঞানের কথা, ইরানের রেভলিউশনারি গার্ডস কিন্তু বিজ্ঞান এবং যুদ্ধের বাইরেও আরো একটা কাণ্ড করে ফেলেছে। সেটাও কিন্তু কম কৌতূহলের নয়। 28 ফেব্রুয়ারি মিসাইল হামলায় খামেনির মৃত্যুর পরে পাল্টা যুদ্ধের সিদ্ধান্ত ছাড়া অন্য কিছু ভাবেনি ইরান। তৎক্ষণাৎ সর্বোচ্চ নেতা মরদেহ উদ্ধারের মতোই চমকপ্রদ তাদের এই সিদ্ধান্ত। ওই সময় তারা সিদ্ধান্ত নিয়ে নেয় মরদেহ সংরক্ষণ করা হবে এবং খামেনির শ্রদ্ধা জানাতে পারবে সেই দেশের মানুষ। কিন্তু এই চরম উত্তেজনা এবং আক্রমণের মুখে কিভাবে সম্ভব হয়েছিল এটা? 28 ফেব্রুয়ারি রাতে যখন বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র খামেনির গোপন আস্তানায় আঘাত হানে, তখন পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়। তার মিছিল রয়েছে একদল দক্ষ রেস্কিউ টিম। তার কথা আমরা কয়জনই বা জানি? ওই ধ্বংসস্তূপে সাধারণ ফায়ার সার্ভিস বা উদ্ধার কর্মীতে ঢুকতে দেওয়া হয়নি। ইসলামিক রেভলিউশনারি গার্ডসের একটি বিশেষ ইন্টেলিজেন্স এবং মেডিকেল কোর অতি দ্রুত হাইটেক থার্মাল স্ক্যানার ব্যবহার করে খামেনির মরদেহটি উদ্ধার করে। কিন্তু কি অবস্থায় ছিল সেই দেহ? তথ্য বলছে বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে ভবনটি ধসে পড়লে খামেনির দেহটি মাটির গভীরে একটি সুরক্ষিত কক্ষের নিচে ছিল, তাই দেহটি পুরো ছাই হয়ে যায়নি। তবে শরীরে অনেক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। উদ্ধার করার সাথে সাথে দেহটি একটি সাজোয়ার রেফ্রিজারেটেড অ্যাম্বুলেন্স করে নিয়ে যাওয়া হয়। সেটি নিয়ে যাওয়া হয় ইরানের মাটির গভীরে তৈরি ইমাম খামেনির সামরিক হাসপাতালে। আর এরপরই দেহটি অবিকৃত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়, যাকে এখন গোটা বিশ্ব বলছে দূরদর্শিতা। উদ্ধারের মাত্র কয়েক ঘন্টার মধ্যেই, অর্থাৎ মার্চের ভোরের আগেই মরদেহ সংরক্ষণের এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছিল। এই সিদ্ধান্তকে নিয়েছিলেন
এই সহযোগিতা যা জানা গেছে সেটি হলো সিদ্ধান্তটি কোনো একক ব্যক্তি নেননি, এটি নিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নীতি নির্ধারক কাউন্সিল, তার নাম কাউন্সিল অফ গার্ডিয়ানস, এবং আইআরজিসি শীর্ষ কমান্ডার, যার মূল নেতৃত্বের তালিকা সঙ্গে ছিলেন খামেনির পুত্র মুস্তফা কামেনি। এখন তিনি সর্বোচ্চ পদে। এখন যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা হলো তাদের এই দূরদর্শিতা কতটা গভীর ছিল। রাজনৈতিক পরিভাষায় এই সিদ্ধান্ত ছিল চরম দূরদর্শী এবং একই সঙ্গে একটি মাস্টার স্ট্রোক। তারা জানতেন ওই সময় শেষকৃত্যের আয়োজন করলে দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। উত্তরসূরি হিসেবে মুস্তফা খামেনির নাম চূড়ান্ত করতে কিছুটা সময় লাগবে এবং আমেরিকার ট্রাম্প প্রশাসন তখন চরম যুদ্ধদেহী মেজাজে ছিল। তাদের লক্ষ্য ছিল দেশের ভেতরে মানুষদের নিয়ে শাসক বদলের বিক্ষোভ ঘটানো। তাই তৎক্ষণাৎ অন্ত্যেষ্টিক্রিয়া করতে গেলে সেখানে বড় ধরনের হামলার ঝুঁকি ছিল। তাই তারা সিদ্ধান্ত নেন আগে ক্ষমতা এবং সামরিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে। আমেরিকার সাথে ব্যাক চ্যানেলে কূটনীতি চলবে, আর সেই অন্তর্বর্তীকালীন সময়ে বিজ্ঞানকে ব্যবহার করে নেতার দেহ অবিকৃত রাখা হবে। এর আগে মাও সেতু বা লেনিনের কথা বলেছি, কিন্তু তাদের দেহ সংরক্ষণের সঙ্গে খামেনির এই দেহ সংরক্ষণের পার্থক্য একেবারে আকাশ পাতাল। এটা একেবারেই অতুলনীয়, কেননা কারণ লেনিন বা মাও সেতু এর বার্ধক্যজনিত কারণে হাসপাতালে বিছানায় মৃত্যু হয়েছিল। তাদের দল আগে থেকে জানতো তারা মারা যাচ্ছেন এবং রাষ্ট্র সম্পূর্ণ স্থিতিশীল অবস্থায় ছিল এবং এই কাজের জন্য একেবারে সমস্ত প্রস্তুতি তারা আগে থেকেই করে রেখেছিলেন। কিন্তু খামেনি মারা গেছেন একটা আকস্মিক এবং ভয়াবহ সামরিক বিমান হামলায়, যখন দেশ কার্যত যুদ্ধের মুখে, কোনো প্রস্তুতি নেই। এই অবস্থায় তারা কিন্তু সমস্ত ব্যবস্থা একেবারে সুচারুভাবে করে ফেলেছে। এর উপর রয়েছে ধর্মীয় বাধ্যবাধকতা। সোভিয়েত ইউনিয়ন বা কমিউনিস্ট চীন প্রাতিষ্ঠানিকভাবে নাস্তিক রাষ্ট্র, সেখানে ধর্মীয় নিয়মের কোনো বালাই ছিল না। কিন্তু ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্র, ইসলামের মৃতদেহ দ্রুত দাফন করা বাধ্যতামূলক। সেই ধর্মীয় অনুশাসনকে একপাশে সরিয়ে রেখে ভূরাজনৈতিক স্বার্থে 132 দিন দেহটি সংরক্ষণ করা রেভলিউশন গার্ডসের জন্য একটা বিশাল মনস্তাত্ত্বিক এবং ধর্মীয় ঝুঁকি ছিল। সবচেয়ে বড় কথা, রাশিয়া বা চীন যখন তাদের নেতাদের দেহ সংরক্ষণ করেছিল তখন তাদের উপর এমন আন্তর্জাতিক অর্থনৈতিক বা প্রযুক্তিগত নিষেধাজ্ঞা একদমই ছিল না। ইরান এই কাজটি করেছে সম্পূর্ণ অবরুদ্ধ অবস্থায়, পশ্চিমা প্রযুক্তির সাহায্য ছাড়া, নিজেদের বিজ্ঞানীদের উপর ভরসা করে। এই ব্যাপারে বিজ্ঞান এবং রাজনৈতিক বিশিষ্টরা কি বলছেন? ফরেনসিক বিজ্ঞানীদের মতে কোনো যুদ্ধক্ষেত্রে ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত একটি দেহকে কেমিক্যাল ব্যালেন্স ঠিক রেখে 132 দিন এমনভাবে টিকে রাখা প্রায় অকল্পনীয়। চামড়ার রং বা অবয়ব নষ্ট না হয় সেদিকে নজর রাখাটাও খুব গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ ছিল। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এটা একটা বিষয়। বিপর্যয় বা ট্রমার শিকার হওয়া টিস্যু পুনর্গঠনে বা সংরক্ষণে ইরানি বিজ্ঞানীরা নিঃশব্দে কতটা দক্ষ হয়ে উঠেছেন এই কাজ থেকে তা একদম স্পষ্ট হয়ে যায়। সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা বা বলা যায় মৃত আছে যে বিজ্ঞান বা প্রযুক্তিগত ইসরায়েলের সমকক্ষ কেউ নেই। সামরিক বিজ্ঞানে তাদের সেই দর্প চূর্ণ করে দিয়েছে ইরানের মিসাইল। তাদের বহু প্রচারিত আয়রন ডোমের সুরক্ষা ভেঙে তেল আবিবে বিস্ফোরণ ঘটিয়েছে ইরানের মিসাইল। তার প্রমাণ এখন দেখতে পাচ্ছে গোটা বিশ্ব। এ ব্যাপারে আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর আজকের এই বিশ্লেষণ যদি আপনার একটু ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার, লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।